স্বাগত ডিবিসি সংবাদে। আপনাদের সাথে আছি মৌসুমী শান্তা। এবার জানাবো খবরে বিস্তারিত। জাতীয় নির্বাচনী সরকারের কাছে অগ্রাধিকার ও গুরুত্বপূর্ণ বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। বলেন, প্রয়োজনীয় সংস্কার শেষেই একটি সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচন করতে চায় অন্তর্বর্তী সরকার। বিমস্টেক সম্মেলনে রোহিঙ্গা সমস্যার সমাধান এবং মিয়ানমারের শান্তি প্রতিষ্ঠায় বিমস্টেকভুক্ত দেশগুলোকে ভূমিকা রাখার আহ্বান জানান ডক্টর ইউনূস। শুক্রবার সকালে ব্যাংককে বিমস্টেক শীর্ষ সম্মেলনে যোগ দেন ডক্টর মোহাম্মদ ইউনূস। বাংলাদেশের পক্ষ থেকে বিমস্টেকভুক্ত দেশগুলোর প্রতি বিভিন্ন বিষয় তুলে ধরেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা। শুরুতেই ভয়াবহ ভূমিকম্পে মিয়ানমার ও থাইল্যান্ডে নিহতদের প্রতি শ্রদ্ধা জানান ডক্টর ইউনূস। আহ্বান জানান বিমস্টেকভুক্ত দেশগুলোকে আঞ্চলিক উন্নয়নে একসাথে কাজ করার। ডক্টর ইউনূস বলেন, রোহিঙ্গা সমস্যার সমাধান না হলে পুরো অঞ্চলের অস্থিতিশীলতা বাড়বে। মিয়ানমারে শান্তি প্রতিষ্ঠারও আহ্বান জানান তিনি। বাংলাদেশের জুলাই অভ্যুত্থানে তরুণদের ভূমিকা তুলে ধরে ডক্টর ইউনূস বলেন, জাতীয় নির্বাচন অন্তর্বর্তী সরকারের অগ্রাধিকারে রয়েছে। প্রয়োজনীয় সংস্কার শেষেই নির্বাচন। আগামী 2 বছরের জন্য বিমস্টেকের সভাপতি বাংলাদেশ। সরকারের প্রধান উপদেষ্টা নোবেলজয়ী ডক্টর মোহাম্মদ ইউনূস আনুষ্ঠানিকভাবে সেই দায়িত্ব গ্রহণ করেন। মনিরুল সোহাগ, ডিবিসি নিউজ, ঢাকা। থাইল্যান্ডের রাজধানী ব্যাংককে কিছুক্ষণের মধ্যে অনুষ্ঠিত হবে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস এবং ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বৈঠক। বিমস্টেক সম্মেলনের সাইডলাইনে এই বৈঠক হওয়ার কথা রয়েছে বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। এদিকে বৃহস্পতিবার থাইল্যান্ডের প্রধানমন্ত্রী নৈশভোজে পাশাপাশি দেখা গেছে ডক্টর ইউনূস ও নরেন্দ্র মোদীকে। এ সময় তারা পরস্পর কুশলাদি বিনিময় করেন। দুই নেতাকে বেশ কিছু সময় ঘনিষ্ঠভাবে কথা বলতে দেখা যায়। 5ই আগস্ট সরকার পতনের পর সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভারতে অবস্থান করা নিয়ে এক ধরনের আলোচনার জন্ম দিয়েছে দিল্লি। এবারের বৈঠকে দুই দেশের মধ্যে নতুন সম্পর্কের যাত্রা শুরু হতে যাচ্ছে বলেও মনে করছেন বিশ্লেষকরা। বৈঠকে তিস্তা সহ ভারতের সাথে বাণিজ্য, জলবায়ু সহ নানা বিষয়ে আলোচনা হতে পারে দুই সরকার প্রধানের মধ্যে। এছাড়াও গণহত্যায় অভিযুক্ত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ফেরত চাইবে কিনা বাংলাদেশ, সেই বিষয়টিও রয়েছে আলোচনায়। ঈদে লম্বা ছুটি কাটিয়ে রাজধানী ফিরছে নগরবাসী। এ বিষয়ে বিস্তারিত জানতে কমলাপুর রেল স্টেশন থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী মাহফুজুল হাসান নাজিম। নাজিম, কি বলছেন ঈদ কাটিয়ে ঘরে ফেরা মানুষজন? কোনো ভোগান্তির খবর আছে কিনা? ধন্যবাদ আপনাকে। আমি শুরুতে যে আমাদের দিনের যে শুরুর বুলেটিনটি ছিল সেখানে কিন্তু আমরা জানিয়েছি স্বাচ্ছন্দ্যে কিন্তু সাধারণ মানুষ ঢাকায় তারা ফিরতে পেরেছে যারা বাড়িতে গিয়েছিল। আর সবচেয়ে বিপাকে পড়েছে সেখানে যখন মানুষ ঢাকা থেকে যখন তার বিভিন্ন গন্তব্যে যাবে তখন জামালপুর এক্সপ্রেস নামে যে একটি ট্রেন রয়েছে সেটি 10টা 30-এ ছেড়ে যাওয়ার কথা থাকলেও সেটিও নির্ধারিত সময় ছেড়ে যেতে পারেনি। ভুড়িমারি এক্সপ্রেস যেটি আসলে লালমনিরহাটের উদ্দেশ্যে সকাল 8টা 30 কমলাপুর রেল স্টেশন ছেড়ে যাওয়ার কথা ছিল সেটিও ছেড়ে যেতে পারেনি। এটি সর্বশেষ এখন 11টার সময় দিয়েছে। তো আসলে এই ট্রেনের যাত্রীরা যারা আছেন তারা কিন্তু দীর্ঘ এই যে লম্বা একটি সময় ধরে এখানে যাত্রা বিরতি হয়েছে এবং তারা যেতে না পারায় গর্বের মধ্যে ছোট, বয়স্ক এবং সব বয়সী মানুষ এখানে অবস্থান করছেন। তো আসলে এদের মধ্যে অনেকেই কিন্তু বিরক্ত এবং ক্ষোভ প্রকাশ করেছেন রেলওয়ের এমন গাফিলতি। তবে আমি রেলওয়ের একজন কর্মকর্তার সঙ্গে কথা বলেছি, তিনি যেটি জানিয়েছেন আসলে ইঞ্জিনের কিছুটা স্বল্পতার কারণ তিনি দেখিয়েছেন এখানকার সার্ভারের জটিলতার কারণে যে টিকিট বিক্রি বন্ধ রয়েছে, সেই সাথে কিন্তু স্ট্যান্ডিং টিকিট যাতে আসলে কোনো ধরনের হয়রানি ভোগান্তিতে পড়তে না হয় সেজন্য কিন্তু তিনি স্ট্যান্ডিং টিকিট দেয়া হচ্ছে। তো সব মিলিয়ে যদি ঈদের 5ম দিনে সাধারণ মানুষ যারা ঘরে ফিরছে তারা আসলে স্বাচ্ছন্দ্য যাওয়াটা বলাটা খুব দূর, তারা আসলে বিপদের মধ্যে আছে এক ধরনের, যেহেতু আসলে যেতে পারছে না। সকাল থেকেই আন্তনগর ট্রেনগুলোর কিছুটা জটিলতা তৈরি হয়েছে এবং শিডিউল বিপর্যয় হয়েছে। তো সেই পর্যায়ক্রমে যে পরবর্তী যেটি টাইম দেওয়া ছিল সেটিও কিন্তু একই অবস্থা। তবে কবে নাগাদ যেতে পারবেন বা কখন যেতে পারবে এই বিষয়টি নিয়ে আসলে দুষ্কর। আর যারা ঢাকা ফিরেছেন তারা কিন্তু অনায়াসে একটি শান্তিপূর্ণ এবং স্বাচ্ছন্দ্য নির্ধারিত সময়ের মধ্যে তারা ঢাকা ফিরতে পেরেছেন। কমলাপুর রেল স্টেশন থেকে এই ছিল আমার কাছে অবস্থান। শান্তা। নাজিম, আপনাকে ধন্যবাদ। ঈদের পর রাজধানী বাজারগুলোতে নেই চিরচেনা ব্যস্ততা, নেই হাঁকডাক, দর কষাকষি। সপ্তাহের ব্যবধানে তেমন একটা বাড়েনি সবজি ও নিত্যপণ্যের দাম।
বাজার ঘুরে দেখা গেছে আগের দরে বিক্রি হচ্ছে গ্রোসারি পণ্য। ক্রেতা শূন্য বাজারে অলস বসে বিক্রেতারা। দুই একটি সবজির দাম বাড়লেও বেশিরভাগের দাম অপরিবর্তিত। কাঁচামরিচ পাইকারিতে বিক্রি হচ্ছে 40 টাকা দরে, আর কেজিতে 10 টাকা বেড়ে 30 টাকায় বিক্রি হচ্ছে টমেটো। রোজায় শসা 25 থেকে 30 টাকা বিক্রি হলেও ঈদের পর কেজিতে বিক্রি হচ্ছে 40 থেকে 50 টাকায়। ধনেপাতার কেজি 20 টাকা। রোজার শুরুতে চোখ রাঙিয়েছিল লেবুর দাম, কিন্তু এখন হালি প্রতি বিক্রি হচ্ছে 20 থেকে 40 টাকায়, আর ব্রয়লার মুরগি প্রতি কেজি 200 টাকা। নিত্যপণ্যের এমন দামে সন্তুষ্ট ক্রেতা। বাজার নিয়ন্ত্রণে ব্যবস্থা নেওয়ায় সরকারকে সাধুবাদ জানান তারা। বাংলাদেশিদের জন্য ভারতীয় ভিসা বন্ধ থাকায় দেশটির বিভিন্ন স্থানে পর্যটন ও চিকিৎসা ব্যবসায় ধস দেখা দিয়েছে। পেট্রাপোল বেনাপোল সীমান্ত দিয়ে নেই পর্যটকদের যাতায়াত। কলকাতা থেকে খুঁটিনাটি বিষয় তুলে ধরতে যুক্ত হচ্ছেন আমাদের সহকর্মী বিশ্বনাথ দাস। বিশ্বনাথ, কেমন দেখছেন পরিস্থিতি? ব্যবসায়ীদের প্রতিক্রিয়া কেমন? দেখুন, অত্যন্ত খারাপ ছবি কিন্তু আমাদের ক্যামেরায় ধরা পড়েছে। সাধারণত অন্যান্য বছর এই যে ঈদের মরশুম, অর্থাৎ উৎসবের মরশুম, সেইখানে বাংলাদেশি প্রচুর নাগরিক কিন্তু কলকাতা আসেন এবং কলকাতায় যে সমস্ত ভ্রমণীয় স্থান আছে সেখানে তারা যান ছুটি কাটান। শুধু কলকাতায় না, পশ্চিমবঙ্গের অন্যান্য যে সমস্ত জেলা আছে, অর্থাৎ পাহাড়, শিলিগুড়ি, দার্জিলিং, মাইনথন, সমুদ্র সৈকত, দীঘা, এই সমস্ত জায়গায় কিন্তু তারা এই ঈদের ছুটি কিন্তু পুরোপুরি ভাবে উপভোগ করে। সাধারণত আমরা এত বছর ধরে দেখে এসেছি যে যে মানুষ, যে বাংলাদেশিরা বছরের অন্যান্য সময় ভারতে আসেন, তার থেকে দ্বিগুণ সংখ্যক বাংলাদেশিরা কিন্তু ভারতে এই সময় আসে। তবে বর্তমান পরিস্থিতিতে আমরা পেট্রাপোল বর্ডারে সেই ছবি কিন্তু দেখার চেষ্টা করেছিলাম যে কি পরিস্থিতির মধ্যে রয়েছে 5ই আগস্টের পরবর্তী সময়। বর্তমানে আমরা সকলেই জানি যে ভারত সরকারের পক্ষ থেকে শুধুমাত্র মেডিকেল ভিসা ছাড়া অন্য কোনো ভিসা দেওয়া হচ্ছে না, তাও একেবারে প্রয়োজন হলে তাহলেই তা দেওয়া হচ্ছে। এবং সেই ক্ষেত্রেই অনেকটাই সমস্যায় রয়েছেন কিন্তু এদেশের যে সমস্ত সীমান্তবর্তী এলাকায় ব্যবসায়ীরা আছেন। তারা জানাচ্ছেন যে 5ই আগস্টের পরে কিছুটা হলেও ব্যবসা থাকলেও বর্তমানে কিন্তু তা একেবারে তলা দিতে থেকেছে। পরিসংখ্যান অনুযায়ী যদি আমরা তথ্য তুলে ধরতে যাই, তাহলে 100% যে ব্যবসা আগে তারা করতেন, এখন সেটি চলে এসে 2%। অর্থাৎ 98% ব্যবসা কিন্তু তাদের বন্ধ হয়ে গিয়েছে। কি ট্রান্সপোর্ট ব্যবসা বলুন, কি মানি এক্সচেঞ্জ বলুন, কি স্থানীয় হোটেল, রেস্টুরেন্ট এবং অন্যান্য। আমরা এর আগেও দেখেছি যে কলকাতার মিনি বাংলাদেশ যে অঞ্চলকে বলা হয়, অর্থাৎ নিউ মার্কেট অঞ্চল, সেখানেও কিন্তু একের পর এক হোটেল বন্ধ হয়ে গিয়েছে। ব্যবসায়ী যারা আছেন তারা ব্যবসা পরিবর্তন করছেন এবং পেট্রাপোল সীমান্তেও কিন্তু একই ছবি ধরা পড়লেন। এখানকার যারা ব্যবসায়ী তারা যেটা জানাচ্ছেন যে করোনা পরিস্থিতিতেও এই ধরনের ছবি কিন্তু তারা দেখেননি, বা তাদের অবস্থা কিন্তু এতটাও খারাপ হয়নি। কিন্তু বর্তমানে যে পরিস্থিতি চলছে তাতে কিন্তু তাদের সংসার চালানো দায় হয়েছে। এই ক্ষেত্রে অনেকটাই অসুবিধার মধ্যে তারা পড়ছেন এবং তারা যেটা জানাচ্ছেন যে দুই দেশের সরকার যেন শীঘ্রই এর প্রতিকার করে। আমরা সকলেই জানি আজকে কিন্তু মোহাম্মদ ইউনূসের সঙ্গে ভারতের প্রধানমন্ত্রী বাংলাদেশ ও শ্রীলঙ্কার ওপর মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের আরোপ করা শুল্কের আঘাতে দেশ দুটির ব্যবসায়ী নেতাদের মধ্যে দেখা দিয়েছে আতঙ্ক। তাদের শঙ্কা, বড় উৎপাদনকারী দেশগুলোর সঙ্গে প্রতিযোগিতায় পেরে উঠবেন না। কম শুল্কযুক্ত ও বড় শিল্প শক্তি সম্পন্ন দেশগুলোতে ক্রয়াদেশ স্থানান্তরিত হয়ে যাবে বলে আশঙ্কা করছেন তারা। মার্কিন গণমাধ্যম দ্য নিউ ইয়র্ক টাইমসের প্রতিবেদনে উঠে এসেছে এসব তথ্য। ওই প্রতিবেদনে বলা হয়েছে, বাংলাদেশ প্রতি বছর যুক্তরাষ্ট্রের $700 কোটি বেশি মূল্যের তৈরি পোশাক রপ্তানি করে। এই খাতে কাজ করেন 40 লাখের বেশি মানুষ, যাদের অধিকাংশই নারী। তাদের এই অংশগ্রহণ দেশটির জনসংখ্যার একটি বড় অংশকে দারিদ্র্য থেকে বের করে আনতে সাহায্য করেছে। পরিবর্তিত পরিস্থিতিতে বাংলাদেশের অর্থনীতিকে স্থিতিশীল করতে তৈরি পোশাক শিল্প খাত খুবই গুরুত্বপূর্ণ বলে মনে করছে গণমাধ্যমটি। শুল্ক আরোপের এই সিদ্ধান্ত এসব ব্যবসাকে বিপদে ফেলবে। ডিবিসি সংবাদ এই ছিল এখনকার মতো। ডিবিসি নিউজের সংবাদগুলো পড়তে ভিজিট করুন dbcnews.tv আর ভিজিট করুন ডিবিসির ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেল। ডিবিসির সঙ্গেই থাকুন।